আমরা আবারও ফিরছি ৭১-এর বিশেষ আয়োজন সশস্ত্র দিবসের এই আলোচনায়। আমরা মূলত আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাপ্টেন তৌফিকুর রহমান। আমরা ফিরতে চাই আলোচনায় মূলত বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবিরের কাছে। আমরা মূলত আপনার কাছে জানতে চাই যে এক্ষেত্রে যে এই সময়ে শুধু আমাদের বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন তাই নয়, এমন আমাদের অনেক সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে যেগুলো দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে, অনেক ধরনের জটিলতা তৈরি হয়। এসব আসলে সুরক্ষা, সীমান্ত বা আমাদের সমুদ্রপথ, আমাদের আকাশপথ, যেহেতু আপনারা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সেখানে কাজ করছেন, আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর কি পরিকল্পনা বা আছে আমাদের সমুদ্র সীমা, আমাদের সীমান্ত, আমাদের জলসীমা এসবের সুরক্ষা করতে? ধন্যবাদ। আমাদের তিন বাহিনী কিন্তু তার নিজস্ব এলাকায় তার সুরক্ষার জন্য প্রস্তুত। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমাদের বর্ডার এরিয়া যেটা আছে সেটা কিন্তু বর্ডার গার্ড এটা ভাড়া দিচ্ছে, বিজিবি যেটা বলছি। সো আমাদের সুরক্ষা নির্ণয়ের জন্য বর্ডার গার্ড যেটা আমাদের বিজিবি যে পেরিমিটার আমাদের ইয়ে করছে, আপনার গার্ড করছে সুরক্ষা। নদী বা নৌসীমা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নৌবাহিনী। বিমান বাহিনী আকাশপথের জন্য প্রস্তুত। সো যার যার ক্ষেত্রে প্রত্যেকেই তার সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করে আসছে। এবং আপনি জেনে হবেন যে আমাদের কিন্তু প্রতিরক্ষা নীতির সাথে মিলিয়ে আমাদের যে দেশের তিন বাহিনী তাদের কিন্তু প্রতিরক্ষার ব্যবস্থাটাকে আরও জোরদার করছে। তার ফলশ্রুতিতে নতুন নতুন আর্মামেন্ট, গেজেট এবং এয়ারক্রাফট আসছে, নেভাল ভেসেল আসছে, সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র আসছে। তার ফলে আমরা কিন্তু পরিকল্পনা মাফিক, ফোর্সেস গোল 2030 পরিকল্পনা মাফিক কিন্তু আমরা আমাদের প্রোটেকশন বা সিকিউরিটি মেজারটা নিয়েছি। সে প্রেক্ষিতে কিন্তু আমাদের সেনাবাহিনীর জন্য প্রস্তুত তার প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার জন্য। নৌবাহিনী আকাশকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নতুন আর্মামেন্ট, নতুন গেজেট এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত। তেমনি নৌবাহিনী কিন্তু জলসীমায় যতটুকু সম্ভব জলসীমা আমাদের সেফগার্ড রাখতে হবে, তার জন্য কিন্তু তারা পরিকল্পনা করছে এবং সেভাবেই কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তো তিন বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন আর্মামেন্ট বা সরঞ্জামাদিকে মডার্নাইজ করছে, প্রশিক্ষণ দিচ্ছে। এর মাধ্যমেই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষা করছি। আমরা ফিরতে চাই যে বাংলাদেশ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ। আপনার কাছে জানতে চাই জনাব আবুল কালাম আজাদ, যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সশস্ত্র বাহিনীর অবদান সারা বিশ্বে এরই মধ্যে প্রশংসিত হয়েছে এবং কিন্তু এখন কেমন দেখছেন সারা বিশ্বে এটি বাংলাদেশের মর্যাদাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আগামী দিনের সেই মানে এই মর্যাদাকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ, আমরা যদি বলি যে নৌবাহিনীর পরিকল্পনা বা বর্তমান তাদের পরিস্থিতি এবং ভবিষ্যতের পরিকল্পনা? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আপনি নিজেই বলেছেন আমরা আন্তর্জাতিক মহলে শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করেছি। সশস্ত্র বাহিনীর একটা উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে বিগত দিনগুলোতে। ভবিষ্যতে আমরা জানি পৃথিবীর যেই বর্তমান যে টার্মোয়েল অবস্থা, এটা আরও কমপ্লিকেটেড হতে পারে, এরকম একটা চিত্র দেখা যাচ্ছে। এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমরা যাতে অ্যাডাপ্ট করতে পারি এবং আমরা যাতে বিশ্ব শান্তির ক্ষেত্রে নিজেদের কন্ট্রিবিউশনটাকে ধরে রাখতে পারি এবং আরও বেশি জোরদার করতে পারি, সেজন্য আমাদের সশস্ত্র বাহিনীতে ওভারঅল কিন্তু প্রস্তুতি আছে। প্রথম আমাদের একটা স্ট্রেংথ হলো সশস্ত্র বাহিনীর, আমরা সবসময় পার্টিকুলার মিশনে ডিপ্লয়েড হওয়ার জন্য রেডি থাকি। আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, বিপসট, আপনারা নাম শুনেছেন, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সবসময় ট্রেন্ড হয় এবং বিদেশিরা আসে, তারাও ট্রেন্ড হয়, তারা এসে আমাদেরকে শেখায় এবং আমরা রেডি থাকি। মোরওভার আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা পৃথিবীর যে কোনো ধরনের সিচুয়েশন, যে কোনো ধরনের
আপনার কনফ্লিক্টে নিজেদেরকে খুব সহজে অ্যাডাপ্ট করতে পারে এবং তাদের ধৈর্য অনেক বেশি এবং তারা অনেক সাহসী এবং তারা মিশতে পারে। আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে আসলে রেসিজম নাই, যার জন্য আমরা আসলে সবসময় প্রস্তুত আছি। মোরওভার আপনি যদি জনবলের বাহিরে চিন্তা করেন যে ইকুইপমেন্টের প্রস্তুতির ক্ষেত্রে, আমরা সশস্ত্র বাহিনীতে নতুন নতুন ইকুইপমেন্ট স্পেশালি মিশনে ডিপ্লয় করার মতো উপযুক্ত ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের জন্য সেপারেট বাজেট মেনটেন করি এবং সেটা কিন্তু রেগুলার আমাদের দেশে আসছে, যাতে করে আমরা ইন্টারন্যাশনাল এরিনাতে আমাদেরকে প্রজেক্ট করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে এই মুহূর্তে একটা মেরিটাইম টাস্ক ফোর্স আছে, লেবাননে, যেখানে গ্রিস, টার্কি, জার্মানি, ইন্দোনেশিয়া সহ আরও অনেকগুলো কান্ট্রির সাথে বাংলাদেশের একটা করবেট ওখানে এই টাস্ক ফোর্সের অংশ হিসেবে কাজ করছে এবং সেই করবেট আধুনিক এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফুলফিল করতে পারছি। সেনাবাহিনীর অবস্থা আরও ব্যাপক, দে হ্যাভ মোর ইকুইপমেন্ট আই বিলিভ, এবং তারাও এরকম। আমরা ভার্সাটাইল অ্যান্ড ফ্লেক্সিবল, সো ফিউচারে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রিকোয়ারমেন্টে আমরা নিজেদেরকে ডিপ্লয় করতে পারবো এবং আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো, এ ব্যাপারে আমরা আশাবাদী আছি এবং আমরা প্রস্তুত আছি বলে আমরা মনে করি। তার মানে দেশের কোনো দুর্যোগ, আন্তর্জাতিক কোনো দুর্যোগ, সেটা মানুষ সৃষ্ট হোক, প্রাকৃতিক হোক, তা মোকাবেলার জন্য সেনাবাহিনী অত্যাধুনিক হলেও তার সাথে কোনো অংশে পিছিয়ে নেই নৌবাহিনী, বিমান বাহিনী। তাদের প্রশিক্ষণ চলছে, তারা নিশ্চয়ই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে সামনের দিনে তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং কাজের মধ্য দিয়ে। দিন শেষে মানুষের আসলে অভিজ্ঞতা এবং শিক্ষণ, মানে শিক্ষার কোনো বিকল্প নেই, সে শিখছেন এবং সেই জন্য একাডেমি হয়েছে, একাডেমিতে তাদের প্রশিক্ষণ চলছে, চলমান আছে। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিকুর রহমান, আপনার কাছে মূলত আমরা জানতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের যে প্রতি যে আস্থা, সেই আস্থা তৈরিতে আপনারা, এটা আস্থাশীল একটি বাহিনী, একই রকমভাবে মানুষের সর্বোচ্চ, যদি আপনি দেশের মানুষের কথা বলেন, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর আস্থা কিন্তু এক বিন্দু পরিমাণও কমেনি, বরঞ্চ আরও দৃঢ় হয়েছে। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, এই দৃঢ়তাকে আরও দীর্ঘস্থায়ী করা, আরও মানুষের সাথে যোগাযোগ করা, সেই আস্থাগুলো কিভাবে আপনারা বাড়াতে পারেন বা বাড়াবেন? ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আস্থা বাড়ানোর জন্যে আমরা যেভাবে গড়ে তুলি নিজেদেরকে, তিন বাহিনী, সশস্ত্র বাহিনী, আমরা কিন্তু সবসময় এটা মনে রাখি যে আমাদের জন্ম জনগণের জন্যে। জনগণও কিন্তু মুক্তিযুদ্ধের সময় শুধু আমরাই সশস্ত্র বাহিনীর সদস্যরাই মুক্তিযোদ্ধাদের সাহায্য করেননি, মুক্তিযোদ্ধারাও সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে সাহায্য করেছে। সুতরাং একসাথে কাজ করার যে মানসিকতা, সেটা আমাদের প্রথম থেকেই আছে। তো সেটা মাথায় রেখেই আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি যে এই দেশটা এত কষ্টের পরে স্বাধীন হয়েছে, সুতরাং এই দেশটা স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের পেশাদারিত্ব বজায় রেখে প্রস্তুত থাকতে হবে এবং শুধু তাই নয়, দেশের মানুষের প্রয়োজনে সবসময় সাহায্য করতে পারার সক্ষমতাও রাখতে হবে। যেহেতু আমরা আমাদের সামরিক প্রশিক্ষণে বা সামরিক কাজে পারদর্শী, সেহেতু আমরা দেশের যে কোনো প্রয়োজনে আমরা কাজ করার জন্য বেশ পারদর্শী এবং সেটা আমরা প্রমাণ করে আসছি দুর্যোগের ক্ষেত্রে, দেশের জরুরি প্রয়োজনে। যেমন আমরা আমাদের যেসব সরঞ্জাম আছে, যদি বিমান বাহিনীর কথা বলি, তাহলে কিন্তু আমরা আমাদের হেলিকপ্টার আর আমাদের পরিবহন বিমানগুলোকে সবসময় মানুষের প্রয়োজনে আমরা মেডেভেক মিশন, ক্যাসেভেক মিশন, রিলিফ ডিস্ট্রিবিউশন, এইসব কাজে ব্যবহার করছি। আমরা তিন বাহিনী কিন্তু দেশে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কাজ করছি, যখন প্রয়োজন হচ্ছে। কোভিডের কথা বললাম, যখন তখন ছিল। এছাড়া কিন্তু আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিশ্ববিদ্যালয় আছে, বিউপি, এমআইএসটি, মেরিটাইম ইউনিভার্সিটি, এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি আছে, যেগুলোতে আমরা এমন বিষয় পড়াচ্ছি যেগুলো আগে বাংলাদেশের মানুষজন পড়তে হলে বাইরে যেতে হতো, এখন দেশে পড়ছে। এটা কিন্তু একটা আস্থা সৃষ্টি করে। সেরকম আমাদের স্কুল কলেজ আছে, আরও নিচের লেভেলে শিক্ষা দিচ্ছি। তো এই সব কিছুর কারণে দেশের মানুষ আসলে মনে রাখছে যে হ্যাঁ, আমরা দেশের মানুষের জন্য। এখানে যদি একটা কথা বলি যে যখন কোনো দুর্যোগ হয়, যেমন একটা উদাহরণ যদি দেই, গত বন্যার সময়
আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা সেল ছিল সেখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে। আমি নিশ্চিত যে সেনাবাহিনী, নৌবাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা সেলেও ফোন করেছে। তো এরকম একটা কেস ফোন করেছে, ফেনীতে কোনো একটা বিল্ডিংয়ের উপর মানুষ আটকে আছে, 30-40 জন, ওনাদের জন্য সাহায্য দরকার। তো সেখানে কিন্তু আমরা আমাদের বিমান বাহিনীর বানানো মিনি প্যারাশুট দিয়ে আমরা সেখানে পৌঁছে দিয়েছি এবং পাওয়ার পরে ওনারা রেস্কিউ করতে পারেনি, কিন্তু ওনাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। অনেক 30-40 জন ছিল। পরবর্তীতে ওনারা তখনই ওটা ভিডিও করে ছবি তুলে পরবর্তীতে আবার ফোন করে আমাদেরকে বলেছেন, ধন্যবাদ দিয়েছেন। তো এরকম যখন অভিজ্ঞতা হয় তখন কিন্তু এটা অনেকটা নেশার মতো, যে একবার যখন আপনি প্রাপ্তিটা পেলেন তখন কিন্তু আরও অনুপ্রাণিত হয় মানুষজন আরও কাজ করার জন্য। সো এটার সাথে দেশের মানুষের যে আস্থা আছে সেইটা, এবং সেই সাথে কিন্তু আমরা আরও অনুপ্রাণিত হই এবং দেশের মানুষের আস্থা আরও বাড়তে থাকবে। আমরা আলোচনায় ফিরব, তবে আমরা মনে করি এখন পর্যন্ত যে বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইভিআর, তৎকালীন ইপিআর, তাদের যৌথ যে ভূমিকা, একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের, ছাত্র, যুবক, জনতার যে ঐক্যবদ্ধ সংগ্রাম, এবং সেটা কখনো সামরিক, কখনো কৌশলগত, কখনো পাশের এলাকাতে ট্রেনিং করে আবার দেশের ভিতরে এসে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনী, এবং স্বাধীন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এটি স্বাধীন পতাকা, স্বাধীন দেশ হিসেবে উপহার দিয়েছে। সেই যৌথ উদ্যোগ, সেই যৌথ চেষ্টা, সেই যৌথ সংগ্রাম এখনও বাংলাদেশে অব্যাহত আছে। আমরা ফিরছি দর্শক 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের 71-এর এই বিশেষ আয়োজনে। আমরা ফিরছি খানিকটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।